গল্পের শুরুতে আমরা দেখতে পাই মরিস নামের এক চালাক চোরকে। ব্যাংক ডাকাতির অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সারা জীবনের কারাদণ্ড দেওয়া হয়। আর এই সাজা কাটাতে তাকে পাঠানো হয় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কারাগার আলকাত্রাজে। আলকাত্রাজ কোনো সাধারণ জেল না, এটা সমুদ্রের মাঝখানে একটা ছোট দ্বীপের উপর বানানো। মানে কেউ যদি কোনোভাবে জেলের দেয়াল টপকেও যায়, তার সামনে বিশাল সমুদ্র, পালানোর কোনো পথ নেই। এই কারণেই আলকাত্রাজকে বলা হতো দুনিয়ার সবচেয়ে নিরাপদ কারাগার। এখানে শুধু দুনিয়ার সেরা সেরা ক্রিমিনালদের রাখা হতো। কিন্তু এবার এই জেলের গর্ব চুরমার হতে চলেছিল, কারণ এখানে এন্ট্রি নিয়েছে ফ্র্যাঙ্ক মরিস, এক ভয়ঙ্কর চালাক চোর, যে এর আগেও বহুবার জেল ভেঙে পালিয়েছে। তবে এবার মরিস একটু ঘাবড়েই গেল, কারণ এই জেল সত্যি অনেক বেশি সুরক্ষিত। কিন্তু মরিস এখানে সারা জীবন কাটানোর কথা ভাবতেই পারছিল না। তাকে যে করেই হোক পালাতেই হবে। জেলে ঢোকার প্রথম দিন থেকেই তার মাথায় পালানোর পরিকল্পনা শুরু হয়ে গেল। মরিসকে মাথা থেকে পা পর্যন্ত চেকিং করে একটা সেলে বন্ধ করা হয়। একজন গার্ড এসে বলে, ওয়েলকাম টু আলকাট্রাজ। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প। হঠাৎ একটা বেল বাজে আর সব সেলের দরজা অটোমেটিক খুলে যায়। কড়া নিয়মকানুন মেনে কয়েদিরা এক লাইনে ব্রেকফাস্ট করতে আসে। মরিসের সামনে বসে নিটমস নামের একজন কয়েদি। মরিস বলে, আমাকে তো কাঁটা চামচই দেওয়া হয়নি, নুডলস খাবো কিভাবে? লিটমাস বলে, এটা তোর বাপের বাড়ি না, যা পেয়েছিস চুপচাপ খা। ঠিক তখনই ভিড় থেকে উলফ নামের এক ভয়ঙ্কর কয়েদি মরিসকে খ্যাপাতে শুরু করে। উলফকে জেলের সবাই ভয় পেত। সে যাকে ইচ্ছে তাকে জ্বালাত। তার বিরুদ্ধে ধর্ষণের একাধিক মামলাও ছিল। এদিকে লিটমাস মরিসের কাছে একটু খাবার চায়। মরিস তাকে নিজের পুরো প্লেটটাই দিয়ে দেয়। পরে টেবিলের নিচে তাকিয়ে মরিস দেখে লিটমাস নিজে না খেয়ে একটা ইঁদুরকে খাওয়াচ্ছে। সেই রাতে একজন গার্ড মরিসকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়। ওয়ার্ডেন মরিসকে বলে, আমি জানি তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু সেই বুদ্ধি এখানে কোনো কাজে আসবে না। তোমার মতো অনেকেই এসেছে, কেউ পালাতে পারেনি। এখানে 2 মাসে একবার মাত্র দেখা করতে আসতে পারবে, তাও যদি আমার মেজাজ ভালো থাকে। ওয়ার্ডেন হুঁশিয়ারি দেয়, পালানোর কথা মাথায়ও আনবে না, নইলে টুকরো টুকরো করে দেওয়া হবে। মরিস ভদ্রভাবে জবাব দেয়, না স্যার, আপনি থাকতে কে পালানোর কথা ভাবতে পারে? কিন্তু ভেতরে ভেতরে প্রথম দিন থেকেই মরিসের মাথায় পালানোর পুরো পরিকল্পনা ঘুরছে। সুযোগ বুঝে মরিস ওয়ার্ডেনের টেবিল থেকে একটা নেল কাটার চুরি করে নেয়। ছোট্ট একটা জিনিস, কিন্তু মরিস জানে আলকাত্রাজের মতো জায়গায় এই ছোট্ট নেল কাটার দিয়েও বড় কাজ করা যায়। সেলে ফিরে সে সেটা বাইবেলের ভেতরে লুকিয়ে রাখে। পরদিন বাথরুমে উলফ আবার মরিসকে জ্বালাতে আসে, কিন্তু এবার মরিস ছেড়ে দেওয়ার পাত্র না। সে উলফকে ভালো মতো ধোলাই দেয়। এই ঘটনার পর পুরো জেলে মরিসের আলাদা রুতবা তৈরি হয়ে যায়। সবাই তাকে সমীহ করতে শুরু করে। এরপর মরিসকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয়। সেখানে তার দেখা হয় ইংলিশ নামের এক সিনিয়র কয়েদির সাথে। 2 জন খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এই লোক এই জেলের প্রতিটি কোণ চেনে। জেলের সব খবর তার কাছে থাকে। খোলা মাঠে খেলার সময় মরিসের দেখা হয় ডক নামের এক শিল্পীর সাথে, যে নিজেই নিজের ছবি আঁকছিল। ডক একেবারে সহজ সরল মানুষ, বহু বছর ধরে সাজা কাটছে। সে বলে, অ্যালকাট্রাজের মতো জায়গায় যে কেউ পাগল হয়ে যেতে পারে, কিন্তু আমার ছবি আঁকার শখ আমাকে বাঁচিয়ে রেখেছে। মরিস জিজ্ঞেস করে, তোমার ছবিতেই ফুলটা কেন? ডক বলে, এটাই আমার খুশি, শুধু ছবিতেই আছে, মনে নেই। পরে মরিস ইংলিশের কাছে যায় এবং সরাসরি বলে, এখান থেকে পালাতে আপনি কি আমাকে সাহায্য করবেন? ইংলিশ হেসে ফেলে, বাবা, এটা শুধু জেল না, এটা আমাদের সবার কবর। এখান থেকে বের হতে হলে আগে মরতে হবে। মরিস লিটমাসের কাছে পালানোর রাস্তা জানতে চায়। লিটমাস বলে, আরে এটা তো সহজ, প্রতিটা সেলে একটা এয়ার ভেন্ট আছে, সেটা দিয়ে ছাদে যাওয়া যায়, ওখান থেকে হয়তো বের হওয়া যাবে। বলেই হাসতে হাসতে চলে যায়। তখন ডক মরিসকে সাবধান করে, উলফ তোমার দিকে আসছে। উলফ ছুরি নিয়ে মরিসের উপর ঝাঁপিয়ে পড়ে। মরিস কোটটা হাতে পেঁচিয়ে লড়াই শুরু করে। এক পর্যায়ে গার্ডও এসে পড়ে। উলফ তাকেও ছুরি দিয়ে আঘাত করে।
তখন ওয়াচ টাওয়ার থেকে গুলি ছোঁড়া শুরু হয়। মরিস বুঝতে পারে ওয়াচ টাওয়ারেও গার্ড আছে। সে এরপর থেকে জেলের প্রতিটি ব্যাপার মনোযোগ দিয়ে লক্ষ্য করতে শুরু করে। মরিস আর উলফ দুজনকেই ডি ব্লকে নিয়ে যাওয়া হয়। এটা এমন একটা সেল যেখানে সারা রাত অন্ধকারে কয়েদিদের টর্চার করা হয়। কোনো কয়েদি এই জায়গায় যেতে চায় না। যাওয়ার আগে উলফ মরিসকে হুমকি দেয়, তোর মৃত্যু হবে আমার হাতে। 2 সপ্তাহ সেই নরক থেকে বের হয়ে সেলে ফিরতেই লিটমাস তার পোষা ইঁদুরের মাধ্যমে মরিসের কাছে একটা চিরকুট ওয়েলকাম ব্যাক মরিস। একদিন চার্লি নামের একজন নতুন কয়েদি আসে। তাকে মরিসের পাশের সেলে রাখা হয়। দুজনের মধ্যে দ্রুত বন্ধুত্ব হয়ে যায়। এদিকে ওয়ার্ডেন হঠাৎ সব সেল চেক করতে আসে। ডকের সেলে গিয়ে দেখে অনেক পেইন্টিং। ওয়ার্ডেনের নিজের পেইন্টিংও বানানো আছে। মুহূর্তের জন্য ওয়ার্ডেন হাসে, কিন্তু পরদিনই সে গার্ডদের আদেশ দেয় ডকের সব পেইন্টিং বাইরে ফেলে দিতে। এই খবরে ডক ভেঙে পড়ে। শুধু ছবি আঁকাই ছিল তার বেঁচে থাকার কারণ। মরিস সান্ত্বনা দেয়, কোনো ব্যাপার না, আবার বানাতে পারবে। কিন্তু ডক এই আঘাত সামলাতে পারছিল না। পরদিন মরিস গার্ডকে বলে, স্যার, ডকের দিকে একটু নজর রাখবেন, সে খুব কষ্টে আছে, না জানি নিজের ক্ষতি করে বসে। গার্ড বলে, তুমি নিজের কাজ করো। ডককেও কার্পেন্ট্রির কাজ দেওয়া হয় মরিসের সাথে। সেখানে ডক হঠাৎ মরিসের পকেটে কিছু একটা ভরে দেয়। তারপর একজন গার্ডকে ডেকে কুড়াল দিয়ে নিজের 3টে আঙুল কেটে ফেলে। বলে, যে আঙুল দিয়ে আঁকতে পারবো না সেই আঙুল রেখে লাভ কি, বলে চিৎকার করতে থাকে। গার্ডরা তাকে ধরে নিয়ে যায়। মরিস দেখে ডক তার কোটে সেই ফুলটা রেখে গেছে যেটা দিয়ে সে ছবি এঁকেছিল। যেন ডক বলতে চাইছে, এরা আমার একমাত্র খুশিটুকুও কেড়ে নিয়েছে। মরিস ডকের কাটা আঙুলগুলো একটা ডিব্বায় ভরে গার্ডের দিকে এগিয়ে দেয়। যাও, তোমাদের ওয়ার্ডেনকে দাও, দেখলেই খুশি হবে। পরদিন সেলে বসে মরিস দেখে একটা তেলাপোকা এয়ার ভেন্টের ভেতর দিয়ে ঢুকছে। সাথে সাথে বুঝে ফেলে এই পথেই বের হওয়ার রাস্তা আছে। এরপর ইংলিশ এসে মরিসকে জানায় ডক আঙুল কেটেছে কারণ পেইন্টিংয়ের পারমিশন বাতিল করে দেওয়া হয়েছিল। এই কথা শুনে মরিস ভীষণ রেগে যায়। পরদিন ডাইনিং হলে ওয়ার্ডেন জিজ্ঞেস করে, তুমি ডকের পক্ষে এত সাফাই দিচ্ছ কেন? মরিস বলে, তেমন কিছু না, বলে চলে যায়। সেখানে মরিসের সাথে দেখা হয় জন আর ক্ল্যারেন্স নামের 2 ভাইয়ের সাথে। আসলে এই 2 ভাই অন্য জেলে মরিসের গ্যাংয়েই ছিল। এরাও মরিসের মতোই তীক্ষ্ণ বুদ্ধির। এবার 3 জন মিলে পালানোর পরিকল্পনা শুরু করে। দুপুরে চার্লির গার্লফ্রেন্ড দেখা করতে আসে। ইংলিশের মেয়েও আসে। মেয়েকে দেখে ইংলিশের চোখে পানি চলে আসে। তার বাচ্চা মেয়ে কখন যে বড় হয়ে গেছে। অন্যদিকে চার্লির স্ত্রী জানায়, তোমার মা খুব অসুস্থ, ডাক্তার বলছে আর বেশি দিন নেই। এই কথা শুনে চার্লিও সিদ্ধান্ত নেয় যে করেই হোক পালাতে হবে। সেই রাতে চার্লি মরিসকে বলে, যদি পালানোর প্ল্যান করো আমাকেও নিও। পরদিন 4 জনের মিটিং হয়। মরিস তার পরিকল্পনা বলে, প্রতিটা সেলের এয়ার ভেন্ট ছাদ পর্যন্ত যায়, আর এই জায়গা লোনা সমুদ্রের পানিতে ঘেরা থাকায় দেয়ালগুলো দুর্বল হয়ে গেছে। আমার কাছে একটা নেল কাটার আছে, খোদাই শুরুও করে দিয়েছি। একটু একটু করে খুঁড়তে থাকলে একটা টানেল বানিয়ে ছাদে পৌঁছানো যাবে। জন জিজ্ঞেস করে, রাতে গার্ড যদি দেখে সেলে নেই, সন্দেহ হবে না? ক্ল্যারেন্স বলে, তার সমাধান আমার কাছে আছে। আমার চেনা একজন বারবার আছে যে কয়েদিদের চুল কাটে। সে আমাদের চুল সাপ্লাই করতে পারবে। সেই চুল দিয়ে নকল মাথা বানিয়ে বিছানায় রেখে দেব। গার্ড দেখলে মনে করবে আমরা ঘুমাচ্ছি। কিন্তু প্রশ্ন থেকে যায়, সমুদ্র পার হবে কিভাবে? মরিস জনকে বলে, তুমি তো ক্লোদিং ডিপার্টমেন্টে কাজ করো, সেখানে পুলিশ অফিসারদের জন্য বানানো রেইনকোট পাওয়া যায়। কিছু রেইনকোট চুরি করে এনে দাও, সেটা দিয়ে টিউব বোট আর লাইফ জ্যাকেট বানাবো। চার্লি বলে, আমাকেও কিছু একটা দাও। মরিস বলে, তুমি পাহারা দেবে, আমি যখন ভেন্ট খুঁড়ব তুমি নজর রাখবে যেন কোনো গার্ড না দেখে। তুমি খুঁড়লে আমি পাহারা দেব। সবাই এই পরিকল্পনা পছন্দ করে। সেই রাত থেকেই কাজ শুরু। কিন্তু নেল কাটার দিয়ে দেয়াল খোদাই করা অনেক কঠিন। মরিসের হাতে ব্যথা লাগছে, তবুও সে থামে না। ধীরে ধীরে খোদাই চলতে থাকে। পরদিন খাবার সময় মরিস বলে, আরেকটু বড় হাতিয়ার দরকার, নেল কাটার দিয়ে কুলাচ্ছে না। হঠাৎ হাতের চামচের দিকে তাকাতেই মাথায় একটা আইডিয়া খেলে যায়।
মরিস ইচ্ছে করে চামচটা জুতোয় ঘষে নোংরা করে ফেলে। তারপর গার্ডকে ডেকে বলে, এই চামচ নোংরা, আমাকে আরেকটা দাও। বাকিরাও একই কথা বলে। গার্ড কোনো সন্দেহ না করেই নতুন চামচ দিতে যায়। যখন গার্ড চামচ বদলাচ্ছিল, জন তাকে কথায় আটকে রাখে, আর মরিস একটার জায়গায় দুটো চামচ তুলে নিয়ে একটা পকেটে লুকিয়ে রাখে। রাতে ইংলিশ বই দিতে আসে। মরিস জিজ্ঞেস করে, এখানে ওয়েল্ডিং ইকুইপমেন্ট পাওয়া যাবে? ইংলিশ বোঝে। মরিস এখনও পালানোর পরিকল্পনা করছে। সে বলে, তুমি ধরা পড়বে, হয়তো জীবনটাও যাবে। এতগুলো বছরেও আমার মাথায় পালানোর কথা আসেনি, কারণ এটা অসম্ভব। কিন্তু তুমি জেদি, আমি কি করব? কিন্তু মরিসের কোনো ভ্রুক্ষেপ নেই। পরদিন মরিস লিটমাসকে বলে, আপনি যদি সাহায্য করেন তাহলে আমার ভাগের খাবার রোজ আপনার ইঁদুরকে দেব। লিটমাস ইঁদুরকে ভালোবাসত, তাই খুশি হয়ে রাজি হয়। সেই রাতেই লিটমাস দেয়াল দিয়ে মরিসের কাছে দিয়াশলাই পাঠায়। মরিস নেল কাটারের একটা হ্যান্ডেল খুলে তাতে ভাঙা চামচ জুড়ে দেয়। দিয়াশলাই দিয়ে দুটো ওয়েল্ড করে একটা ধারালো হাতিয়ার তৈরি করে ফেলে। এরপর ভেন্টের চারদিকে খোদাই শুরু। চার্লি বাইরে পাহারায়, কেউ এলে সিটি দেবে সিগন্যাল হিসেবে। কিন্তু একবার পাহারা দিতে দিতে চার্লির ঘুম এসে যায়। গার্ড চলে আসে। ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে ইংলিশ এসে গার্ডকে কথায় আটকে রাখে। চার্লির চোখও খুলে যায়, কিন্তু ভয়ে সিটি দিতে পারছে না। এদিক ওদিক তাকাতে গিয়ে একটা জিনিস ফেলে দেয়। মরিস ইশারা বুঝে ভেন্ট ঢেকে শুয়ে পড়ে। গার্ড বলে, এদিক থেকে কিছু পোড়ার গন্ধ আসছে। মরিস বলে, স্যার আপনি থাকতে কে সিগারেট খাবে? আমার তো কোনো গন্ধ পাচ্ছি না। গার্ড সন্তুষ্ট হয়ে চলে যায়। এরপর মরিস ভেন্টের চারপাশের কংক্রিট বের করে দেখে। ভেন্টের সাথে প্যাচও লাগানো আছে। সেটা তাটতে আরও ধারালো হাতিয়ার লাগবে। পরদিন কার্পেন্ট্রির কাজের সময় মরিস একটা ধারালো ধাতব টুকরো তুলে নেয়। চার্লি বলে, মেটাল ডিটেক্টর পার হবে কিভাবে? মরিস বলে, সেটা আমি দেখছি। বের হওয়ার সময় ডিটেক্টর বেজে যায়। গার্ড জিজ্ঞেস করে, এটা কেন নিয়ে যাচ্ছ? মরিস বলে, কাপড় ঝোলাতে কাজে লাগবে ভেবেছিলাম। গার্ড বলে, বেশি চালাক সাজবে না, বলে জিনিসটা কেড়ে নেয়। কিন্তু মরিস তো মরিসই। সে আসলে দুটো ধাতব টুকরো চুরি করেছিল। একটা হাতে রেখেছিল ধরা পড়ার জন্য, আর দ্বিতীয়টা লুকিয়ে রেখেছিল জুতার ভেতরে। সেই ধারালো ধাতব টুকরো দিয়ে সে ভেন্টের গ্রিলটা কেটে ফেলে। এবার পালার পালা গার্ডদের ধোঁকা দেওয়ার জন্য নকল মাথা বানানো। চার্লি গার্ডের কাছ থেকে পেইন্ট নেয়। আমার ছবি আঁকার শখ আছে। গার্ড কোনো আপত্তি করেনি। মরিস টানেল থেকে বের করা কংক্রিট গুঁড়ো করে পাউডার বানায়। জন নাপিতের দোকান থেকে চুল জমা করে। ক্ল্যারেন্স লাইব্রেরি থেকে পুরনো বই জোগাড় করে। সব উপকরণ জমলে মরিস পানি আর পুরনো ম্যাগাজিন দিয়ে একটা নকল মাথা বানায়। তার উপরে পেইন্ট আর নকল চুল লাগিয়ে একটা একদম জীবন্ত দেখানো নকল মাথা তৈরি হয়ে যায়। সাথে নকল কার্ডবোর্ডও তৈরি করে, যাতে টানেলের মুখ ঢেকে রাখা যায়। দেখলে মনে হবে দেয়ালটা একদম অক্ষত। এক রাতে মরিস একা ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নকল মাথাটা বিছানায় রেখে গলা পর্যন্ত কম্বল ঢেকে দেয়। নকল কার্ডবোর্ড লাগিয়ে টানেল দিয়ে বের হয়ে পাইপ বেয়ে ছাদে উঠে যায়। চার্লি বাইরে পাহারায়। ছাদে উঠে মরিস দেখে একটা লোহার গ্রিল আছে, কিন্তু সেটা অনেক উঁচুতে, লাফিয়েও পৌঁছানো যাচ্ছে না। ঠিক তখনই এক গার্ড এসে চার্লিকে জিজ্ঞেস করে, এত রাতে ছবি আঁকছ কেন? আর তোমার বন্ধু মরিস এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কেন? চার্লি বলে, স্যার কার্পেন্টারির কাজে ক্লান্ত হয়ে গিয়েছিল। হঠাৎ গার্ডের হাত থেকে লাঠি পড়ে যায়। কুড়াতে গিয়ে দেখে মরিসের চুলগুলো কেমন যেন অদ্ভুত লাগছে। গার্ড হাত বাড়িয়ে বালিশের মাথাটা স্পর্শ করে। মরিস বলে ওঠে, কি হলো স্যার, আমার চুল এত সুন্দর? আসলে ঠিক সেই মুহূর্তে মরিস নিচে নেমে এসে শুয়ে পড়েছিল। একটু হলেই ধরা পড়ে যেত। পরদিন মরিস সবাইকে বলে, ছাদে একটা রাস্তা আছে, কিন্তু গ্রিল অনেক উঁচুতে, আরেকজনের সাহায্য লাগবে। জন বলে, আমার ভেন্ট পুরো খোদাই হয়ে গেছে, আজ রাতে আমিও ছাদে পৌঁছে যাব। সেই রাতে মরিস আর জন দুজনে ছাদে পৌঁছায়। জন মরিসকে কাঁধে তুলে ধরে। মরিস গ্রিল ধরে দেখে সেটা পুরোপুরি ওয়েল্ড করা। এটা ড্রিল মেশিন ছাড়া কাটা সম্ভব না।
পরদিন মিউজিক ক্লাসে সবাই যার যার ইচ্ছে মতো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। মরিসের চোখ পড়ে ঘরে রাখা একটা ছোট্ট ফ্যানের ওপর। মরিস চার্লিকে বলে, যে কোনো উপায়ে এই ফ্যানটা নিয়ে যাও। চার্লি অনায়াসে ফ্যানটা তার ইনস্ট্রুমেন্ট বক্সে লুকিয়ে রাখে। বের হওয়ার সময় গার্ডরা বাক্স চেক করলেও ফ্যান খুঁজে পায় না। ফ্যানটা হাতে পাওয়ার পর মরিস কয়েক ঘন্টা কাজ করে সেটা থেকে একটা ড্রিল মেশিন বানিয়ে ফেলে। সেই রাতে মরিস আর চার্লি ছাদে উঠে সেই লোহার রড ড্রিল করতে শুরু করে। আওয়াজ অনেক জোরে ছিল। গার্ডরা উঠে আসতে লাগল, কিন্তু তার আগেই মরিস একটা রড কেটে ফেলে। ড্রিলের আওয়াজ বন্ধ করে দেয়। গার্ড উঠে এসে কিছু না পেয়ে চলে যায়। এবার পালানোর সব রাস্তা খোলা। সিদ্ধান্ত হল মঙ্গলবার রাতে পালাবে। পরদিন মিটিংয়ে মরিস জিজ্ঞেস করে, ভেন্ট তৈরি? রেনকোট পেয়েছো? নকল মাথা রেডি? সবাই বলে, সব রেডি, এখন শুধু পালানোর দেরি। পরের সকালে ব্রেকফাস্টের সময় মরিস ডকের দেওয়া ফুলটা টেবিলে রাখে। ওয়ার্ডেন সেটা দেখেই পায়ে মারিয়ে দেয়। এটা দেখে লিটমাস ক্ষেপে যায়। ডককে মেরে ফেললে আর তার শেষ স্মৃতিটুকুও রাখতে দেবে না। রাগে সে ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মাটিতে পড়ে যায়। মরিস আর অপেক্ষা করতে পারছে না। চারজন সিদ্ধান্ত নেয় আজ রাতেই পালাবে। মধ্যরাতের অপেক্ষায় থাকে মরিস। গার্ডের পাহারা একটু শিথিল হলেই সুযোগ। ইংলিশ শেষবারের মতো বই দিতে আসে। মরিস হাত বাড়িয়ে বলে, শেষবারের মতো হাত মেলাতে চাই। ইংলিশ বোঝে সব, চুপচাপ চলে যায়। কিন্তু তারপর যা হলো, মরিস একটুও ভাবেনি। হঠাৎ ওয়ার্ডেন নিজে তার সেল চেক করতে চলে আসে, যেন কেউ তাকে সব জানিয়ে দিয়েছে। মরিস ভয়ে কাঁপতে থাকে। এতদিনের পরিশ্রম এখন ব্যর্থ হয়ে যাবে কি? গার্ড সেলের প্রতিটি কোণ তল্লাশি করে, কিন্তু মরিস তো সাধারণ কয়েদি না। তার পরিকল্পনা এতটাই নিখুঁত যে এটা ধরার সাধ্য কারণেই। যে জায়গায় টানেল বানানো, সেখান থেকে সুটকেস ছড়ানো হলেও কিছু পাওয়া যায় না, কারণ মরিস আগেই সেখানে নকল কার্ডবোর্ড এতটা নিখুঁতভাবে লাগিয়ে রেখেছিল যে বোঝার উপায় নেই। ওয়ার্ডেন কিছু না পেয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় গার্ড বলে, মরিস আর চার্লি রাতভর কথা বলে, কিছু একটা গণ্ডগোল আছে। ওয়ার্ডেন বলে, ঠিক আছে, কাল মরিসের সেল বদলে দাও। পরদিন ব্রেকফাস্টে উলফ আবার মরিসকে হুমকি দেয়, আজ রাতই তোমার শেষ রাত। মরিস বন্ধুদের দিকে তাকিয়ে বলে, সে ঠিকই বলেছে, আজ রাতই এই জেলে আমার শেষ রাত। দুপুরে উলফ আবার ছুরি নিয়ে আসে। এবার ইংলিশ মাঝখানে পড়ে উলফকে আটকায়। মরিস চায়নি ইংলিশ বিপদে পড়ুক, কিন্তু ইংলিশ নিজেই সাহায্য করতে চেয়েছিল। সেই রাতে মরিস, জন, ক্ল্যারেন্স আর চার্লি চারজনের পরিকল্পনা ছিল যার যার ভেন্ট দিয়ে বের হয়ে ছাদে মিলিত হবে। চার্লি প্রথমে রাজি থাকলেও সেলে ফিরে আসার পর ভয়ে মন চলছিল না। একা বসে সে পালানোর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। বাকি তিনজন ভেন্ট দিয়ে বের হয়ে ছাদে পৌঁছে যায়। অনেকক্ষণ চার্লির অপেক্ষা করার পর বোঝে চার্লি আসবে না। তারা তিনজন এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সেলে বসে চার্লির সামনে তার স্বাধীনতার স্বপ্ন মিলিয়ে যাচ্ছে। তিনজন সার্চলাইট থেকে লুকিয়ে লুকিয়ে বিল্ডিংয়ের শেষ প্রান্তে পৌঁছে যায়। হঠাৎ চার্লির মনে জোশ আসে। সে ভেন্ট দিয়ে বের হয়ে ছাদে পৌঁছায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সে একা ওই দরজায় পৌঁছাতে পারছে না। ভয়ের কারণে সে তার স্বাধীনতার সুযোগ হাতছাড়া করল। অন্যদিকে তিনজন ছাদ থেকে পাইপ বেয়ে মাটিতে নামে। ওয়াচ টাওয়ারের গার্ডের চোখ এড়িয়ে শেষ দেয়াল পর্যন্ত পৌঁছায়। একে একে সেই বেড়ার দেয়াল টপকে জেলের বাইরে বেরিয়ে পড়ে। তারপর তিনজন দৌড়ে সমুদ্রের পাড়ে পৌঁছায়। রেইনকোট বের করে মুখ দিয়ে হাওয়া ভরতে শুরু করে। অনেক সময় লাগছিল, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। সবটুকু শক্তি দিয়ে তারা রেইনকোটের টিউব বোট ফুলিয়ে পানিতে ভাসিয়ে দেয়। এভাবেই তিনজন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল আলকাট্রাজের গর্বকে মাটিতে মিশিয়ে পালিয়ে যায়। পরের সকালে এক গার্ড রাউন্ড দিতে দিতে চার্লির সেলে পৌঁছায়। চার্লি ভূতের মতো সেলে দাঁড়িয়ে আছে, মনে মনে নিজেকে গালি দিচ্ছে, কাল রাতে যদি একটু সাহস করতাম। গার্ড জিজ্ঞেস করে, তোমার বন্ধু এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে কেন? বলেই সেলে ঢুকে মরিসের মাথার চুল ধরে টান দেয়। মাথাটা বিছানা থেকে গড়িয়ে পড়ে যায়। গার্ডের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। মরিস এখন সেলে না,
বাইরের পৃথিবীর আলো উপভোগ করছে। বিছানায় শুধু রয়ে গেছে তার নকল মাথা। পুরো আলকাতরাজে সাইরেন বেজে উঠল। খবর ছড়িয়ে পড়ল কয়েদিরা পালিয়ে গেছে। ওয়ার্ডেন পুরো জেল তন্ন তন্ন করে খোঁজে। সেলের ভেতরে না পেয়ে সমুদ্রে সার্চ অপারেশন চালায়। সে বিশ্বাস করতে পারছিল না যে তারা সত্যিই পালিয়েছে। মনে মনে ভাবছিল নিশ্চয়ই পানিতে ডুবে মরেছে, কিন্তু ভেতরে ভেতরে জানত এই তিনজন অনেক শক্তিশালী। হেডকোয়ার্টারের অফিসাররা ওয়ার্ডেনের ওপর প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। তখনই ওয়ার্ডেনের চোখে পড়ে ডকের সেই প্রিয় ফুলটা। মরিস বুঝিয়ে দিয়েছে সে ডকের প্রতিশোধও নিয়েছে। সার্চ টিমের প্রধান এসে জানায় সব জায়গায় খোঁজা হয়েছে, তাদের লাশ পাওয়া যায়নি। ওয়ার্ডেন নিজের চাকরি আর সম্মান বাঁচাতে বলে, আমি যা বলছি তাই লিখে দাও। লিখো তারা পালানোর চেষ্টা করেছিল কিন্তু পানিতে ডুবে মারা গেছে। কিন্তু এই কথা কেউ বিশ্বাস করেনি। মরিস এই ঘটনার পর সারা দুনিয়ায় জিনিয়াস নামে পরিচিত হয়ে যায়। এই ঘটনার মাত্র 1 বছর পর আলকাট্রাজ জেল বন্ধ করে দেওয়া হয়, কারণ এখন আর কেউ গ্যারান্টি দিতে পারছিল না যে এই জেল থেকে কেউ পালাতে পারবে না। আর এভাবেই শেষ হয় সত্যিকারের ঘটনা অবলম্বনে বানানো এই অসাধারণ সিনেমার গল্প।